বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনলাইন সেমিনার অংশগ্রহণ করার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় আশরাফুল ইসলাম দীপু স্যারকে। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, স্যার হচ্ছেন, ওনার নাম আশরাফুল ইসলাম দীপু স্যার। জাপান থেকেই জাপানি ভাষার উপরে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া, ওখান থেকেই স্যারের অনার্স মাস্টার্স কমপ্লিট। এরপরে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ অফিসার ছিলেন। এখন স্যার জাপানের স্টুডেন্ট জব এবং ইন্টারন্যাশনাল জব এইসব বিষয় নিয়ে কাজ করেন। এবং লার্নোভা এডুকেশনের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো বাদ বাকি প্রোগ্রামটা আশরাফ স্যারকেই কন্ডাক্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ মোতালেব স্যার। আচ্ছা, আমি ইনশাল্লাহ, যেহেতু স্যার আমাকে অনুমতি দিয়েছেন, আমরা শুরু করি। তো আমরা প্রথমে জাপান বিষয়ে আলোচনা হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন এন্ড আনসার সেশনে আপনারা কোশ্চেন করবেন ইনশাল্লাহ, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। জাপান নিয়ে যদি আমি বলি যে জাপানের আসলে সম্ভাবনা, তারপরে আসি আমরা আসলে যে যে কাজগুলি করি এবং এগুলির প্রসিডিউর নিয়ে আমরা আসলে আলোচনা করব। জাপানের সম্ভাবনা যদি বলি, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল অপরচুনিটি, বিশেষ করে স্টুডেন্ট এবং জব মার্কেটের জন্য। আপনারা জানেন যে অনেক দেশে স্টুডেন্ট ভিসা হয় না, যেমন কোরিয়াতে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলেও কিন্তু এম্বাসি ভিসা দিতে চায় না। তো জাপান কিন্তু সেক্ষেত্রে খুবই ডিফারেন্ট। নর্মালি যদি সিও হয় তাহলে এম্বাসি থেকে ভিসা হয়ে যায়, যদি ডকুমেন্টেশনে কোনো ভুল না থাকে। সেকেন্ড থিং হলো যে জাপানে যাওয়ার পর একটা স্টুডেন্ট ইজিলি কিন্তু পার্ট টাইম করে তার একাডেমিক পড়াশোনা, তার লিভিং কস্ট, ইভেন অনেক ক্ষেত্রে তার পরিবারকেও কিছু টাকা পাঠাতে পারে। এটা অন্য কোনো দেশে স্বাভাবিক নিয়মে হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এরই প্রেক্ষাপটে আসলে বেসিক্যালি জাপানে শুধু যে স্টুডেন্ট যাচ্ছে বিষয়টা তা না। জাপানে আসলে স্টুডেন্ট হিসেবে গিয়ে আপনার ক্যারিয়ার করার সুযোগ আছে। আপনি জাপানিজ ভাষা শিখে আপনি ওয়ার্কিং ভিসা নিয়ে ক্যারিয়ার তৈরি করার সুযোগ আছে। তো আজকে আসলে মূলত আমরা স্টুডেন্ট কোন কোন ক্যাটাগরিতে যাওয়া যায় এটা নিয়ে আলোচনা করবো, এন্ড দেন হলো ওয়ার্কিং ভিসা নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট ভিসায় আপনারা ইচ্ছে করলে ইন্টারমিডিয়েট পাস করার পর অথবা অনার্স করার পর কিংবা মাস্টার্স করার পর আপনারা যদি ব্রেক অফ স্টাডি নট মোর দেন 5 ইয়ার্স হয়, তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। এবং স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর সুবিধাটা যেটা, এটা হলো যে আপনি ওইখানে এয়ারপোর্টে পৌঁছার পরই এয়ারপোর্ট থেকে আপনাকে পারমিশন দিয়ে দেয় 28 ঘন্টা কাজের। এটা খুবই ডিফারেন্ট অন্য যে কোনো দেশের তুলনায়, দেশের সাথে কম্পেয়ার করলে। তারপরে যে আপনাকে পারমিশন দিলে, পারমিশন দিয়ে কিন্তু আপনি দেখা গেছে যে জাপানিজ ভাষা শিখে গেলে ওখানে পার্ট টাইম করতে পারতেছেন। পার্ট টাইম করে আপনার পড়া কন্টিনিউ করতে পারতেছেন, লিভিং কস্ট ম্যানেজ করতে পারতেছেন। তারপরে আপনি দেখা গেল যে ল্যাঙ্গুয়েজ শেষ করার পর আপনার উচ্চতর ডিগ্রি নিতে পারতেছেন। উচ্চতর ডিগ্রির মধ্যে অনেকগুলি আছে, যে কেউ যদি আন্ডার গ্রাজুয়েট করতে চান আন্ডার গ্রাজুয়েট করতে পারবেন, অথবা কোনো স্পেশালিটি অর্জন করতে চান কোনো প্রফেশনাল কলেজ থেকে, এবং কেউ হয়তো অটোমোবাইলে পড়াশোনা করে, কেউ ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্সে। এগুলি শেষ করার পর কিন্তু আপনার ইন্টারন্যাশনাল জব ভিসায় আপনি জব কনভার্ট করতে পারতেছেন এবং হাই স্যালারিতে। এবং প্রচুর কোম্পানি আসলে বেসিক্যালি বিদেশি স্টুডেন্টদেরকে রিক্রুট করে, এবং যারা তুলনামূলকভাবে একটু মেধাবী তারা ইভেন জাপানিজ কোম্পানি তো ঢুকে না। আমি যদি আমার ব্যক্তি জীবন থেকে বা আমার যে সমসাময়িক সময়ে যারা গেছে একটু মেধাবী ছিল, তারা কিন্তু কোনো জাপানিজ কোম্পানিতে ঢুকে না। কেউ হয়তো জার্মানি কোম্পানিতে ঢুকছে, ইউএস এর কোম্পানিতে ঢুকছে। যারা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা জাপানিজ ভাষাটা পারি এবং ইংরেজিও পারি, তাহলে কিন্তু অন্য অন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে ভালো জব আছে। তো এটা হলো একটা মেধাবীদের একটা অপশন। এখন অনেকেই আছে যে আসলে খুব বেশি পড়াশোনায় মেধাবী না, বাট আমি জাপানে যাব, কিন্তু জাপানে স্টুডেন্ট হিসেবে গিয়ে আমি আমার ক্যারিয়ারটাকে তৈরি করব। তো তাদের জন্য কিন্তু এখন আরেকটা অপশন তৈরি হয়েছে, সেটা হলো যে কেউ যদি মনে করে যে না আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাব, তারপরে গিয়ে আমি উচ্চতর ডিগ্রি নিব না কিংবা ডিপ্লোমা করব না, আমি জবে চলে যাব, সেটাও পারবেন। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা আরেকটা ভিসার নাম হয়তো শুনছেন, এসএসডব্লিউ, স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার।
তো ওইটার মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি এক্সাম দিতে পারবেন। যদি এক্সামে পাস করেন তাহলে কিন্তু আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরেই জবে চলে যেতে পারতেছেন। তাহলে আপনার জন্য কিন্তু একটা হলো যে উচ্চতর ডিগ্রি নিয়ে বেটার জব করা, ডেস্ক জব করা বা মাল্টিনেশনাল কোম্পানিগুলিতে যাওয়া। আর আরেকটা হলো যে না, আমি কোনো রকমে ডিপ্লোমাটা মানে ল্যাঙ্গুয়েজ শেষ করে N4 লেভেল পাস করে ওইখানে জব নিব এবং এখানে দীর্ঘদিন জব করব, একটা সময় পরে পিআর নিব। এটাও পসিবল, খুবই ইজি হয়ে গেছে। তার মানে হলো যে স্টুডেন্ট হিসেবে গেলে আপনি কিন্তু নানাভাবে নিজেকে সাস্টেন করা সম্ভব, সার্ভাইভ করা সম্ভব। এবার আসুন ওয়ার্কিং ভিসা নিয়ে। ওয়ার্কিং ভিসায় 3টা ক্যাটাগরিতে যাওয়া যায়। একটা হলো যে আপনার ইন্টারন্যাশনাল জব ভিসা, যদি এখন একটু টাফ হয়ে গেছে নতুন গভর্নমেন্ট আসার পর, এগুলো অনেকগুলি কন্ডিশন দিয়ে দিয়েছে। এই মুহূর্তে জব ভিসার জন্য সবচেয়ে সেফেস্ট ওয়ে যেটা, সবচেয়ে ইজি ওয়ে যেটা, এটা হলো যে এসএসডব্লিউ অথবা টিআইটিপি। আপনি ধরুন টিআইটিপিতে গেলেন, টিআইটিপিতে 3 বছরের জন্য গেলেন, যাওয়ার পর এটাকে আবার এসএসডব্লিউ ভিসায় রূপান্তর করতে পারবেন নেক্সট 5 ইয়ার্সের জন্য। SSW1 থেকে আবার যখন SSW2 তে যাবেন তখন কিন্তু আপনি ওই ভিসাটাকে ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন। আর যদি SSW তে একদম শুরু থেকে যান, অ্যাডভান্স লেভেল পড়াশোনা করে স্কিল পাস করে, তাহলে কিন্তু SSW1 এ গেলেন, আফটার 5 ইয়ার্স SSW2 তে গেলে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরি করে আবার ওই যে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং এটা কিন্তু আসলে বেসিক্যালি স্টুডেন্ট হিসেবে যেতে পারতেছেন, আবার বাংলাদেশ থেকে জাপানিজ ভাষা শিখে সরাসরি চাকরি নিয়ে যেতে পারতেছেন। এটা হলো একটা অপশন, দুইটা অপশন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আসলে বিশেষ করে জাপানের জন্য যারা স্টুডেন্ট হিসেবে যাবে তাদেরকে ম্যাক্সিমাম 10 লাখ টাকা পর্যন্ত জামানত যদি রাখতে পারে লোন দিচ্ছে। তাহলে একটা স্টুডেন্ট কিন্তু লোন নিয়েই যেতে পারতেছে, তার বাবা মার উপর অনেক বেশি প্রেশার পড়তেছে না। যারা ওয়ার্কিং ভিসায় যাচ্ছেন মিনিমাম 3 লাখ টাকা ওরা লোন নিতে পারতেছে, এবং এটা যদি জামানত রাখে সেটা নেগোসিয়েবল, মানে এটা টাকাটা বাড়ানোর সম্ভাবনা আছে। তাহলে জাপান পড়াশোনা এবং কেরিয়ারের কথা যদি চিন্তা করি, তাহলে কেরিয়ারটা কিন্তু ইজিলি আপনি কেরিয়ার তৈরি করতে পারতেছেন। এবং এখানে দেখা গেছে যে যারা মেধাবী, বিশেষ করে মেধাবীদের তো জায়গার শেষ নাই, কারণ জাপান এমন একটা জায়গা যেখানে যত মেধাবী তত অপরচুনিটি। এবং কম মেধাবীদেরও কিন্তু ওই যে দেখেন যে মানে 8 পাস করে, মেট্রিক পাস করে, সিম্পলি ইন্টারমিডিয়েট পাস, অনেক দিনের গ্যাপ, ওরা যাচ্ছে একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারতেছে। এবং এটার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে তা না, কিন্তু যদি আপনি 6 মান্থস মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারটাকে খুব সুন্দর একটা জায়গায় সেট করতে পারবেন, যেটা বাংলাদেশের থেকে অনেকেই পারেন না। হয়তো আমাদের সাথে যারা মেধাবী ছিল তারা হয়তো ভালো পজিশনে গেছে, ম্যাক্সিমাম গুলি কিন্তু মানে এত ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে নাই। অথচ জাপানে কিন্তু আপনি একটু কষ্ট করলে আপনার কেরিয়ার, আপনার পরিবার সবকিছু একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারতেছেন। তো এখন জাপানের আসলে বেসিক্যালি এখন কোশ্চেন করতে হতে পারে যে জাপান তো বুঝলাম যে জাপানে আসলে পড়াশোনা করে অপরচুনিটি আছে, জাপানে কাজের অপরচুনিটি আছে, জাপানের সোসাইটিটা কেমন বা জাপানের মানুষগুলি কেমন মানুষের প্রতি। তো এটা আরো ইন্টারেস্টিং। জাপানিজ ভাষা একটা কথা আছে, যারা জাপানি শিখতেছেন মানে অমইয়ারি, অমতেনাশি ককরো, ঠিক আছে, সেবামূলক মন মানসিকতা বা হৃদয়। জাপানিজরা আসলে বেসিক্যালি মানে অন্যদের প্রতি তাদের ম্যানার্স, তাদের নিয়ম নীতি, সামাজিক নিয়ম নীতিগুলি এতই চমৎকার যে আপনি শান্তি পাবেন ওখানে গিয়ে। একটা পরিচ্ছন্ন জাতি, সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন, একটা নিয়মের মধ্যে চলে। আপনি জাপানের সাথে আসলে উন্নত যতগুলি দেশই বলেন না কেন, আমার মনে হয় যে কাউকে কম্পেয়ার করা যাবে না, ইভেন ইউএস কেও কম্পেয়ার করা যাবে না। তাদের সিস্টেমগুলো এতটাই চমৎকার। তো এই জায়গাটাই কিন্তু আসলে বেসিক্যালি আপনি কেরিয়ার যেমন তৈরি করতেছেন, সুন্দরভাবে আপনি বসবাস করতে পারতেছেন। আপনাকে কেউ ঝামেলায় ফেলবে না। কোনো সমস্যায় পড়ছেন, আপনার পুলিশের কাছে গেছেন, ওনারা সহজেই হেল্প করতেছে। আপনি ফরেনার কিংবা আপনি অন্য কোনো দেশের, এই বলে আপনার প্রতি কোনো ডিসক্রিমিনেশন করবে না। তার মানে হলো দাঁড়াচ্ছে যে আপনি পড়াশোনা করেও যদি আপনি আপনার কেরিয়ারটা তৈরি করতে পারতেছেন, তারপর ওয়ার্কিং ভিসা নিয়েও কেরিয়ার তৈরি করতে পারতেছেন, তারপর হলো আপনি লং টাইম এখানে থাকতে পারতেছেন, এবং থেকে আরেকটা বিষয় যেটা করা যায়, অনেকেই বাংলাদেশে করছে যে অনেকে ওইখানে লং টাইম সেটেল হয়ে গেছে, বা কেউ ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান করারও সুযোগ আছে।
আরেকটা অপরচুনিটি তৈরি আছে, যেটা হলো যে অনেকে মনে করেন যে না, জাপানে পড়াশোনা করব, আমি তো দীর্ঘদিন কাজ করছি, এখন আমি বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে গিয়ে কি করব। ইভেন বাংলাদেশে এসেও জাপানিজ ভাষাটাকে কাজে লাগায় আপনার দুভাষী হিসাবে কাজ করতে পারবেন, যেখানে মানে এক্সিস্টিং যদি ভালো দুভাষী হয়, মানে মিনিমাম স্যালারি হলো 1 লাখ টাকা। বাংলাদেশে প্রচুর জাপানিজ কোম্পানি। তো সুতরাং আপনি আপনার জাপানিজ ভাষা শেখার পর যদি ভালোভাবে ভাষাটা শিখতে পারেন, তাহলে আপনি জাপানে যেমন আপনার কেরিয়ার আছে, জাপানে লং টাইম থাকতে পারবেন, আবার বাংলাদেশে ফিরে এসেও আপনার এটাকে ইউটিলাইজ করতে পারবেন ভালো স্যালারি দিয়ে, ভালো বেতনে। সুতরাং আমার মনে হচ্ছে যে আসলে একটা ছেলের, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে না, আমার মনে হয় যে মেডিকেলে চান্স পেলেই মানে আমার কেরিয়ারটা সুন্দর হয়ে যাবে, কিংবা বুয়েটে চান্স পেলেই কেরিয়ার সুন্দর হয়ে যাবে। না, মানে আপনার ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারেন। যারা আপনারা মেধাবী আছেন তাদেরকেও বলছি, যারা আসলে নিজের কেরিয়ারটায় উচ্চতর ডিগ্রি নিয়ে একটা হাই কেরিয়ার তৈরি করতে চান, যে ভালো একটা কেরিয়ার তৈরি করতে চান। আর আরেকটা অপরচুনিটির কথা আমি আসলে বলা উচিত, জাপান অনেকটা হাবের মতো, যে যেখান থেকে আসলে যে কোনো জায়গায় মাইগ্রেট করা যায় ইজি ওয়েতে। আপনি যদি জাপানের ভিসা থাকে, আপনার পৃথিবীর যে কোনো দেশে যাওয়াটা ইজি। আপনি ইউএসএ তে যাবেন, ইজিলি ভিসা পাবেন। অস্ট্রেলিয়া যাবেন, ইজিলি ভিসা পাবেন। তার মানে হলো যে আপনার ফিউচারটাকে আপনি ডিজাইন করতে পারবেন, একটা প্ল্যান করতে পারবেন জাপানে বসে থেকে। আপনার যদি জাপানে ভালো না লাগে, তাহলে অন্য দেশেও শিফট করতে পারবেন। যথেষ্ট অপরচুনিটি আছে। ইভেন আমাদের বাংলাদেশের অনেক মেধাবী ছেলেরা, যারা প্রতিষ্ঠিত হয়েছে, ওরা কিন্তু আসলে জাপানে গিয়ে ওইখানে ভালো করে দেখা গেছে যে ওইখান থেকে আপনার অন্য অন্য দেশে গেছে। আবার অনেকে আছে যে জাপানে উনি চাকরি করতেছে, ফ্যামিলিকে ইউএসএ তে রাখছে, উনি ওইখানে মানে ফ্যামিলিকে পড়াচ্ছে, যেহেতু ইংলিশ কোর্সে পড়াবে এই ধরনের। তো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে জাপানের স্বপ্ন যারা দেখতেছেন, তারা আসলে শুধু জাপানের একটা একমুখী চিন্তা করলে হবে না, যে আমি জাপানে গেলাম, জাপানে সেট হলাম, তারপরে শেষ না। জাপানটাকে ডাইভার্সিফাই করতে পারবেন, যে কোনো দিকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আইদার সেটা বাংলাদেশে হোক, জাপানি বিজনেস হোক, জাপানে লং টাইম থাকা হোক, অথবা জাপান থেকে অন্য যে কোনো দেশে আপনার শিফট করা, বা আপনার পরিবার নিয়ে শিফট করা। এই সবগুলি বিষয় কিন্তু আপনাদের করা সম্ভব। ঠিক আছে, এখন আসেন আসলে বেসিক্যালি খরচের বিষয়টা, যে জাপানে আমরা যাব, খরচ কেমন। খরচটাও কিন্তু কম্পেয়ার টু আদার মানে ডেভেলপ কান্ট্রি, রিচ কান্ট্রিজ, খুবই নগণ্য। আপনি যদি আপনারা যদি ধরেন আপনার জাপানে একটা স্টুডেন্ট কিন্তু সিম্পলি ধরেন 11 লাখ, 11.5 লাখ বা 12 লাখ টাকা হলে ইজিলি 1 বছরের টিউশন ফি সবকিছু করে চলে যেতে পারতেছে। উন্নত যে কোনো দেশে কিন্তু এই অল্প টাকায় আপনি যেতে পারতেছেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা একটু প্রথম দিকে বললাম, যে আপনারা পার্ট টাইম করে কিন্তু ইজিলি আপনার সাস্টেন করা সম্ভব, এবং পার্ট টাইমও অ্যাভেলেবেল। আপনি যে এরিয়াতেই যান না কেন, আপনার ঘন্টা হিসেবে টাকা দেয়, যেটা খুবই রেয়ার। কিছু উন্নত দেশ ছাড়া কিন্তু দেন পার্শ্ববর্তী কোরিয়াতেই এই সিস্টেম কিন্তু ঘন্টা হিসেবে দিলেও স্টুডেন্টদের এই অপরচুনিটি নাই। ওরা আসলে কাজ করতে পারে না, লোকাল কাজ করতে হয়। অথচ দেখেন জাপান আসলে একটা স্টুডেন্ট যখন সে এয়ারপোর্টে ইন করলো, তার দেশে ইন করার সময় স্ট্যাম্পিং করে দিচ্ছে। খুবই চমৎকার সিস্টেম। তারপর আসেন এসএসডব্লিউর যে বিষয়, এসএসডব্লিউ ওয়ার্কিং ভিসার বিষয়। ওয়ার্কিং ভিসায় কিন্তু আসলে খরচও খুবই নগণ্য, যে টাকাগুলি আসলে বেসিক্যালি একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু সহজেই বেয়ার করা সম্ভব। আপনার সৌদি আরবে যেতে কিন্তু আপনার 4-5 লাখ টাকা লেগে যায়, অথচ এসএসডব্লিউতে আপনি দেখা গেছে 6.5-7 লাখ টাকার মধ্যে চলে যেতে পারতেছেন। টিএটিপি ভিসায় ধরেন 10 লাখ 10.5 লাখ টাকার মধ্যে চলে যেতে পারতেছেন। তো এটা ভালো একটা অপরচুনিটি, কেরিয়ারটাকে সুন্দরভাবে তৈরি করা যাবে। তো আমার মনে হচ্ছে যে আমি মানে একটু অগোছালো ভাবে আপনাদেরকে কোশ্চেনগুলি মানে সরি এক্সপ্লেনেশনগুলি করলাম, হয়তো আপনাদের অনেক কোশ্চেন রাইজ হতে পারে। তো আমার মনে হয় যে আমি আপনাদের এন্ডে থেকে কোশ্চেন আসলে এগুলির ব্যাপারে যদি আমি আনসার দিই, তাহলে আপনারা সবাই আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কি কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যেতে পারি? জি, সেটাই মনে হয় বেশি ভালো হয়। জি, যে আপনার এন্ডে থেকে কোশ্চেন করেন,
তাহলে আমার মনে হয় যে ভালো হয়। হ্যান্ড রেজ করতে পারেন অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, যদি কেউ কোশ্চেন করতে না চান তাহলে আমরাই নাম বলি। আমি এদিক থেকে দেখতে পাচ্ছি প্রথমে তারিকুল ইসলাম আছে। তারিকুল ইসলাম, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার মনে হচ্ছে যে সাইদ রানা, আসসালামু উনি আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মিক্সড মানে MEXT মিক্সড বিষয়ে একটু আলোচনা করলে ভালো হতো, যেটা ম্যাক্স এখন ম্যাক্স চলতেছে। মানে হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সড স্কলারশিপ। জি আচ্ছা ওকে, ম্যাক্সটের ব্যাপারে বলি। ম্যাক্সটা আসলে জাপানের এডুকেশন মিনিস্ট্রির একটা স্কলারশিপ। এটা আসলে বেসিক্যালি আপনি বাংলাদেশে থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, জাপানে যাওয়ার পর অ্যাপ্লাই করতে পারবেন। যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এম্বাসিতে সার্কুলার হয়, এম্বাসির ওয়েবসাইটে, আন্ডার গ্রাজুয়েটে অথবা মাস্টার্স অথবা PhD প্রোগ্রামে, ঠিক আছে। আবার কিছু সার্কুলেট হয় যে গভর্নমেন্ট অফিসিয়াল যারা BCS ক্যাডার, তাদের জন্য মাস্টার্স প্রোগ্রামে কিছু হয়, ঠিক আছে। আর আন্ডার গ্রাজুয়েটে যারা আছে ওরা ম্যাক্সিমামই হলো যে সার্কুলারটা হয় যে হয়তো গোল্ডেন A+ থাকতে হবে, তাদেরকে এক্সাম হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, ইভেন জাপানিজ ল্যাঙ্গুয়েজে। তো ওখানে যদি আপনি ওই এম্বাসির থ্রুতে অ্যাপ্লাই করেন তাহলে পাবেন। আর আরেকটা হতে পারে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে বা PhD প্রোগ্রামে টিচার ম্যানেজ করতে পারেন। টিচার যদি আপনার জাপানে অ্যাপ্লাই করে, তাদের একটা সেশন আছে। ইন জেনারেল আপনার এটা পসিবল না। আমরা যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট ওদের জন্য এটা ইজি না, কিন্তু আপনার ওদের সার্কুলার হলে ওখানে আপনি অ্যাপ্লাই করলেন, ইন্টারভিউ দিলেন, রিটেন এক্সাম হলো, তারপর পেতে পারেন। আর আরেকটা যেটা বললাম যে জাপানের ভিতরে গিয়ে, জাপানে যখন একটা ইউনিভার্সিটি ভর্তি হবেন তখন আপনি বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। মন বসতে ম্যাক্সটে করতে পারেন, জাসোতে করতে পারেন, অন্য অন্য মানে প্রাইভেট স্কলারশিপ গুলিতে অ্যাপ্লাই করতে পারেন। আপনি বুঝতে পারছেন? স্যার, জি। ম্যাক্স স্কলারশিপের আন্ডার গ্রাজুয়েটদের অনেক কয়টা সেক্টর আছে, যেমন আপনার টেকনিক্যাল এবং এবার কলেজ এবার স্পেশাল এইসব স্কলারশিপ দেয় না? ম্যাক্সটের ক্ষেত্রে আপনাকে আগে একদম প্রথমে যেটা বললাম যে আপনারা ম্যাক্সটের যদি অ্যাপ্লাই করতে চান, কি কি টার্মস এন্ড কন্ডিশন এগুলি আপনারা জাপান এম্বাসির ওয়েবসাইটে যাবেন। ওইখানে ওরা প্রত্যেক বছরই তারা সার্কুলারটা পাবলিশ করে। সার্কুলার দেয়। হ্যাঁ, ওই পাবলিশ করলে ওইখানে ওইটার ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন, আপনি যদি পড়েন তাহলে আপনি অ্যাপ্লাই করেন। ওইখানে ইন্টারভিউ হবে, রিটেন এক্সাম হবে, তারপরে সিলেকশন হবে। এটা খুবই কম্পিটিটিভ। আমি আপনাকে আরো একটু সহজ করে দিই। এখানে আসলে অ্যাপ্লাই করে বুয়েটের স্টুডেন্টরা, বুয়েটে যারা চান্স পায়, অ্যাপ্লাই করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, অ্যাপ্লাই করে মেডিকেলের স্টুডেন্টরা। এটা নট ইজি। তবে আরেকটা হতে পারে যে যারা গোল্ডেন A+, জাপানিজ ল্যাঙ্গুয়েজে যারা N3 লেভেল আছেন, তাদের একটা অ্যাডভান্টেজ আছে। মানে আমি যখন জাপানে ছিলাম তখন একটা মেয়ে গিয়েছিল, ও আসলে কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছিল, ইংলিশও ভালো ছিল, জাপানে তার বাবা জাপানে ছিল, জাপানিজটা শিখছে, যে জন্য সে ওটাতে আগে গেছিল। এটা ওপেন ফর অল। কিন্তু আপনি যদি ভালো স্টুডেন্ট না হন, এটা নট ইজি। আরেকটা প্রশ্ন ছিল, আমি তো বাংলাদেশে অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা করতেছি, আর জাপানে তো সেনমন গাক্কোতে পড়তে হবে, অথবা আমি যদি ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্ট ভর্তি হব, সেনমন গাক্কোতে ভর্তি হব না? ওকে, আপনি যেহেতু ডিপ্লোমা করতেছেন, ডিপ্লোমা করলে 4 বছরের ডিপ্লোমা, জাপানে আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন। যদি আপনি অটোমোবাইলে পড়তে চান তাহলে সরাসরি জাপানে আসলে অটোমোবাইলে সরাসরি 4th ইয়ারের কোনো পড়াশোনা নাই, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি বাংলাদেশে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা ওকে, ডিপ্লোমাটা আপনি যদি অটোমোবাইল নিয়ে পড়তে চান তাহলে একটা বিষয়, ওইখানে আপনাকে ডিপ্লোমা করতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গিয়ে 3rd ইয়ারে গিয়ে মানে অটোমোবাইল নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি অটোমোবাইলে পড়বো না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো, তাহলে ফার্স্ট ইয়ারতে ভর্তি হতে হবে। আর যদি স্পেসিফিক্যালি আপনি অটোমোবাইলে আবার ফার্দার পড়তে চান তাহলে অটোমোবাইলে আবার ডিপ্লোমা করতে হবে। জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা ডিপ্লোমা কলেজ আছে। ম্যাক্সিমাম বড় বড় যে ইঞ্জিনিয়ার যারা, টয়োটা আছে, নিশান আছে, আরো অনেক আছে।
এমনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আছে? না, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার প্রসিডিউর একটাই, সেটা হলো যে আপনাকে ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজ শেষ করে আপনাকে ওই স্বাভাবিক ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেতে হবে। এখন আপনি যদি সাবজেক্টে, আমি একটু শেষ করে ফেলি। আরেকটা বিষয় স্যার, আমি যেহেতু ডিপ্লোমা করতেছি, যেহেতু ম্যাক্স স্কলারশিপের জন্য যদি আবেদন করি, হলে আমাকে কি এসএসসি বিষয়ে পড়াশোনা করতে হবে, যেমন কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ? আপনি যদি রানিং স্টুডেন্ট হন, তাহলে আপনি যদি সব রিসেন্টলি গ্রাজুয়েট, মানে আপনার ইন্টারমিডিয়েট পাস করে থাকেন অথবা ডিপ্লোমা শেষ করে থাকেন, আপনার যদি তাদের ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেন তাহলে যেতে পারেন। এই ক্রাইটেরিয়াগুলি আপনি ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। আপনাকে অবশ্যই রানিং, মানে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, অথবা না হলে হয় ইন্টারমিডিয়েট হলো মিনিমাম শর্ত। এটা শেষ করে তারপরে আপনি যদি তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এক্সামগুলি দিয়ে যদি আপনি চান্স পান তাহলে তো ওকে, ফাইন। আর আরেকটা হতে পারে যে জাপানে আপনি চলে গেলেন, গিয়ে তারপরে আপনি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর মন বসতে ইউনিভার্সিটি রিকমেন্ড নিয়ে অ্যাপ্লাই করলেন, এটাও পারবেন। আমি শুনেছি স্যার যে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি যেন একটা পরীক্ষা দিতে হয়, সঠিক আমি এটা জানি না। এটা ঠিক আছে, এটা হলো ইজে এক্সাম, ইউনিভার্সিটি মানে ইজেইউ, ঠিক আছে। এটা হলো রিউগাকুশিকেন বলে আর কি। এটা হলো যে আপনি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেলে আমরা যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিই, জেএলপিটি বা নাট, এরকমই একটা এক্সাম। এটা হলো ইজেও এক্সাম, রিউগাকুশিকেন। ইজেও এক্সামে যদি আপনি 400 মার্কসের মধ্যে যদি আপনি 320 বা 30 পান, তাহলে আপনার ওই যে আপনার জন্য জাসো স্কলারশিপটা ইজি হয়ে যায়, অথবা মনবশত আপনি দেখা গেছে যে অ্যাপ্লাই করতে পারবেন। আরো স্কলারশিপ, ম্যাক্স স্কলারশিপ ছাড়াও তো এশিয়ার বিভিন্ন স্কলারশিপ, কয়েকটা স্কলারশিপ দেয়, এটা কি আমরা পাবো? আপনি যদি ইউনিভার্সিটি ভর্তি হন, তখন আপনার ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। করলে আপনি যদি ওখানে তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তারা ইন্টারভিউতে ভালো করেন, আপনার রিসার্চ প্রপোজাল লিখতে হয়, আপনার কি নিয়ে পড়াশোনা করবেন, এই ধরনের বিষয়গুলো যদি আপনি সাকসেস হন, তাহলে তো অবশ্যই সম্ভাবনা আছে। পাচ্ছে তো, আমি নিজেও পাইছি। আর কেউ কোশ্চেন আছে? অন্য কেউ প্রশ্ন করতে পারেন, আমার প্রশ্ন নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। জি জি, আমি তারেকুল ইসলাম বলছি। জি জি স্যার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে স্যার, এসএসডব্লিউ ভিসা হ্যাঁ আর হচ্ছে টিআইটিপি যে ভিসাটা, মানে দুইটাই তো হচ্ছে জব ভিসা ক্যাটাগরিতে। জি জি, এই দুইটা জব ভিসার ক্যাটাগরিতে বেস্ট অপশন কোনটা যারা জব ভিসায় যেতে চায়? কারণ এখন তো হচ্ছে আমি যতটুকু আমার ধারণা আছে যে ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য এখন হচ্ছে যে জাপানিজ মানে ইমিগ্রেশন যে রিকোয়ারমেন্টটা করেছে যে N2 না থাকলে হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে হচ্ছে তারা এখন নেয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এসএসডব্লিউ প্লাস টিআইটিপি ভিসা যে এই দুইটা অপশন ছাড়া এখন আর নেই। আচ্ছা, সেই আমি ক্ষেত্রে আপনাকে এই দুইটার মধ্যে জি একটা কোশ্চেন ছিল যে আপনার টিএটিপি এবং এসএসডব্লিউ এর মধ্যে পার্থক্যটা কি? জি 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 আরেকটা ছিল যে ইন্টারন্যাশনাল জব ভিসায় আপনার এখন তো N2 করে ফেলছে, এটা তো অনেক কঠিন জি করে ফেলছে, এটা কি করার বা এটার সম্পর্কে কিছু বলা। জি আপনার দ্বিতীয় আনসারটা দিই। ইন্টারন্যাশনাল জব ভিসাটা আসলে বেসিক্যালি N2 সকল সাবজেক্টের জন্য করে নাই। যারা জি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্সে আছে তাদের জন্য N2 লাগবে না। তবে N4 লেভেল যদি হয় তাহলে এটা প্রুভ করে যে সে ওই বিষয়ে পারদর্শী এবং জাপানিজ ভাষাটাও পারে। কিন্তু যারা দুভাষী হিসেবে কাজ করবে, তার ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, তার কাজের ধরনের ক্ষেত্রে তাদের বাধ্যতামূলক N2 লাগবে, এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে। ভালো বুঝছেন? সুতরাং সকল ক্ষেত্রেই আপনি একজন প্রোগ্রামার, সে প্রোগ্রামিং করে ইংলিশে, তার তো এখানে জি জাপানিজের প্রয়োজনই নাই। সব কম্পিউটার কমান্ড করে সব ইংলিশে, জাপানিজরাও ইংলিশে, বিদেশিরাও ইংলিশে কমান্ড করে। সুতরাং এখানে লাগবে, এটা হলো মানে পুরোটা সত্য না।
ঠিক আছে, এটা জব ক্যাটাগরির উপরে, জব ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। এবার আসেন এসএসডব্লিউ এবং টিআইটিপির পার্থক্যটা। এখন আপনারা যারা অধিকতর কনফিডেন্ট যে আমি N4 পাস করছি, স্কিল পাস করছি, আমি এসএসডব্লিউ তে যাব, দেন আগামী 5 বছরের ভিতরে আমি এই এসএসডব্লিউ 2 লেভেল যেটা এটাও পাস করে ফেলবো, তাদের জন্য এসএসডব্লিউ তে যাওয়াটা বেস্ট। আর যারা বাসার উপরে কনফিডেন্ট কম, যে না আমার এই 5 বছর না, আমি টিআইটিপি তে চলে যাই, হ্যাঁ 3 বছর থাকলাম, তারপর আস্তে ধীরে N4টা পাস করলাম, তারপর আরো 5 বছর পাইলাম, 8 বছর তো ভালো টাকা ইনকাম করতে পারবো, এরপরে আস্তে আস্তে মনোযোগ সহকারে আবার N2 মানে এসএসডব্লিউ 2 লেভেল 2টা পাস করব, তাদের জন্য টিআইটিপি তে যাওয়াটাই বেটার। অর্থাৎ যারা কনফিডেন্ট তাদের জন্য এসএসডব্লিউ, কারণ হলো এসএসডব্লিউ তে গেলে আপনি 5 বছর পরে যখন 6 বছরের মাথায় গিয়ে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আর যারা অতি কনফিডেন্ট মানে কনফিডেন্স কম, তারা টিটিপি তে যান, যে না ঠিক আছে 3 বছর প্লাস 5 বছর, 8 বছর থেকে তারপরে গিয়ে করি। আবার যারা একটু ইয়ং বয়সে আছেন তারা টিটিপি তে যেতে পারেন, কিন্তু যারা আসলে ফ্যামিলি আছে, বিয়ে করছেন, ভবিষ্যতে ওয়াইফ নিয়ে যেতে চান, তাদের এসএসডব্লিউ তে যাওয়াটাই বেটার, কারণ উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আপনি ফ্যামিলি নিতে পারবেন। এটা একটা সাধারণ একটা দিলাম। আরেকটা পার্থক্য আছে যে কিছু স্যালারির কিছু পার্থক্য থাকে, টিআইটিপি তে কিছু খরচ একটু বেশি লাগে, আপনার এসএসডব্লিউ তে কিন্তু যাওয়ার খরচটা কম। আবার বেতনের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নাই, বেতন অলমোস্ট সেম। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে এসএসডব্লিউ তে যদি যাওয়া হয় সেই ক্ষেত্রে এটা কি নিশ্চয়তা থাকে যে আমি সেখানে গেলে 5 বছর ভিসা 5 বছর জাপানে আমি স্টে করতে পারবো? অবশ্যই 100% নিশ্চয়তা থাকে। মানে এটা এসএসডব্লিউ তে গেলে কি 5 বছরের ভিসাই দেয়? না, প্রথমে তো আপনাকে 1 বছরের ভিসা দিবে, তারপরে আপনাকে পরবর্তীতে আবার 3 বছরের ভিসা দিবে। তারপরে যখন আপনাকে আরো আবার দেখা গেছে যে আপনি যদি ওই পরীক্ষাটা পাস করে ফেলেন, দেখবেন যে আবার 3 বছরের ভিসা দিছে, বুঝছেন? অর্থাৎ এই ভিসাটা এসএসডব্লিউ গেলে মানুষ আসলে আলটিমেটলি ওই স্কিল মানে লেভেল পাস করে ফেললে আপনি ধরে নেন যে পিআর এর জন্য সহজ হবে। অর্থাৎ এই মুহূর্তে পিআর পাওয়ার জন্য বেস্ট অপশন আমি মনে করি যে টিএটিপি আর এসএসডব্লিউ, যদি একটু সময় লাগে। এখন আমি যদি এসএসডব্লিউ তে গেলাম, আমাকে ফার্স্টে 1 বছরের ভিসা দিল, জি, পরবর্তীতে আপনি বলতেছেন যে আবার 3 বছরের ভিসার কথা বললেন। 3 বছর ভিসা দিবে। হ্যাঁ, এটা কি তখন কি আমাকে আবার কোনো এক্সাম দিতে হবে? না না না, মানে আপনাকে এসএসডব্লিউ তে তো 5 ইয়ার্স এর কোনো এক্সাম নাই, 5ম বছরে গিয়ে আপনাকে এক্সাম হবে। মানে আমি এসএসডব্লিউ তে গেলে জাপানে এন্ট্রি করলে আমি যে কোনো ভাবে জাপানে 5 ইয়ার্স স্টে করতে পারবো ডিরেক্টলি। ফার্স্টে 1 বছরের একটা ভিসা দিবে, তারপর ভিসার মেয়াদ বাড়িয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি একই কোম্পানিতে? সেটা একই, যদি আপনি থাকতে চান একই কোম্পানিতে। আপনি যদি মনে করেন যে আপনি শিফট করবেন, অন্য কোম্পানিতে শিফট করবেন, সেটাও আপনার অপশন আছে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে যদি আমি শিফট করতে চাই? তখন আপনি কোম্পানি খুঁজে নিতে হবে। অনেকে তো আছে না জব সুইচ করে। জি, মানে সেই ক্ষেত্রে কোনো এক্সাম মানে সেটা তো যদি আমি জব সুইচ করি সেক্ষেত্রে তো শুধু দেখা যায় যে কোম্পানির যেসব রিকোয়ারমেন্ট গুলা দরকার বা কোম্পানি হচ্ছে আমার ইন্টারভিউ নেবে, সবকিছু দেখে তারপর হচ্ছে আমাকে যদি চুজ করে সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো। সেটাই। আর এসএসডব্লিউ আর হচ্ছে টিআইটিবি ভিসা, এই দুইটা ভিসার কাজের পার্থক্যটা কি? মানে এসএসডব্লিউ তে কি ধরনের কাজ দেয় আর টিআইটিবি ভিসাতে কি ধরনের কাজ দেয়? বেসিক্যালি আপনার এসএসডব্লিউ টিআইটিপি তে কাজের পার্থক্য নাই। কাজের পার্থক্য নাই কোন অর্থে। আপনি টিআইটিপি তে গেলেও আপনাকে কাজ নির্ধারণ করে যেতে হয়, এসএসডব্লিউ তে গেলেও কাজ নির্ধারণ করে যেতে হবে। আপনি যদি কনস্ট্রাকশনে যান, এসএসডব্লিউ কনস্ট্রাকশন, টিআইটিপি তো আপনাকে আগে কিন্তু নির্ধারণ করে যেতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে যাব। সো সুতরাং এখানে কাজের ধরন আপনি নিজেই নির্ধারণ করবেন, আপনাকে নির্ধারণ করে দিবে না। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। স্যার রহিমা খাতুন নামে একজন অনেকক্ষণ যাবত হাত। হ্যাঁ 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 হ্যাঁ, জি আপনি রহিমা খাতুন, আপনি প্রশ্ন করেন। জি আমরা বলতেছি হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। বলতেছি এসএসডব্লিউ তে যে কাজের ধরনের যে কথা বললেন, কনস্ট্রাকশন, এইটা বাদে আর কি কি কাজের ধরন আছে, কি কি কাজ আছে? এসএসডব্লিউ তে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাচ্ছে হলো কেয়ার গিভিং, তারপরে হলো আপনার এগ্রিকালচার। আবার দুইটা ক্যাটাগরি আছে, ক্রপ ফার্মিং এবং লাইভস্টক।
আর একটা হলো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের 3টা ক্যাটাগরি, আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, আর একটা হলো ড্রাইভিং। এই 4টা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলি আছে বাংলাদেশে এই মুহূর্তে। তো সেগুলো কি স্কিল করে যাইতে হবে না, না ওই দেশে যেয়ে ওরা শিখাই নিবে? না, এই ওদের স্কিল বলতে আপনার জাপানিজ ভাষার পাশাপাশি তাদের প্রতিটা ক্যাটাগরিতে তাদের একটা সিলেবাস আছে। মানে ওই যে ক্যাটাগরি, ধরেন সাপোজ আপনি এগ্রিকালচারে যাবেন, এগ্রিকালচারের উপর একটা তাদের বই আছে, হ্যাঁ, ওই বইটা পড়ে ওইটার এক্সামটা দিয়ে পাস করে যেতে হবে। আর যদি ড্রাইভিং হয় তাহলে? ড্রাইভিং এর ক্ষেত্রে কি সেম। ড্রাইভিংটা ড্রাইভিং এর ড্রাইভিং এর এক্সামটা দিবে কিভাবে? ড্রাইভিং তো ওই যে বাংলাদেশে তো হোস্ট প্রতিষ্ঠান আছে, হোস্ট যারা এক্সামটা নেয়, মানে ওদের জাপান গভর্নমেন্টের অথরাইজড কিছু হোস্ট প্রতিষ্ঠান আছে, তো ওদের আন্ডারে আসলে পরীক্ষাগুলি হয়। যেমন ড্রাইভিং এর ক্ষেত্রে আরেকটা জটিলতা আছে, ড্রাইভিং হলো আপনাকে অবশ্যই হেভি লাইসেন্স থাকতে হবে। হেভি লাইসেন্সের পরে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, ওটাতে পাস করতে হবে, ড্রাইভিং এর যে এক্সাম আছে ওটা পাস করতে হবে। না আর ওই যে ওই যেমন অন্যান্য জায়গায় মালয়েশিয়াতে রেস্টুরেন্টে জব করে, ওই ওই টাইপের জব হয় না? ওগুলি আসলে বেসিক্যালি হয়, এগুলি যে নাই তা না, কিন্তু বাংলাদেশে এখনো এক্সাম দেওয়া যায় না বলে এসএসডব্লিউতে আসলে বেসিক্যালি যাওয়া যাচ্ছে না। আপনি যদি জাপানি স্টুডেন্ট হিসেবে চলে যাই তাহলে গিয়া ওইখানে গিয়ে এক্সাম স্টুডেন্ট সে বাংলাদেশ, সে তো বাংলাদেশে পড়াশোনা করে না, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি হচ্ছে তার মা। আচ্ছা আচ্ছা okay. আর আমার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে তারে 4th সেমিস্টার ডিপ্লোমা ভর্তি করে দিছি ডিরেক্ট, মানে ভোকেশনালের থেকে পাশ করা। বেশি বুদ্ধিমান মা হয়ে তো ভোকেশনালে পড়াইছি, যে এসএসসি পাশ করেছে ভোকেশনালের থেকে, ইন্টারমিডিয়েট পাশও করাইছি ভোকেশনালের থেকে, যে সরকারি চাকরিতে 20% কোঠা আছে। জি জি ম্যাডাম, আমি আমাদের আসলে সময়টা কিন্তু লিমিটেড, বুঝছেন, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। তো আমরা আসলে সে বেসিক্যালি তো বাংলাদেশে পড়াশোনাই করতে চায় না, সেই ক্ষেত্রে বিদেশে যায় সে কিভাবে পড়াশোনা করবে? জি সেক্ষেত্রে আপনি ওনাকে জবে পাঠান তাহলে ভালো করবে, মানে সে এখানে যদি স্কিল করে তারপর সে জবে গেলে। বিদেশে পড়াশোনা করলে আমার চেয়ে খুশি তো আর কেউ হইতো না, জি যে আমার ছেলে বিদেশে পড়াশোনা করতে গেছে, বিদেশে হায়ার এডুকেটেড হইতেছে। কিন্তু সে তো বাংলাদেশে পড়াশোনা পারে না, তাহলে বিদেশে যে পড়াশোনা করবে কিভাবে? জি জি সেটাই। তাহলে জবও তো হার্ড আপনার ওয়ার্ক আপনার ছেলের কনস্ট্রাকশনে বিষয় কাজ বুঝছেন। দিলে তো সে পারবে না। সেই ক্ষেত্রে মানে আপনাকে তো কোথাও না কোথাও কনসিডার করতে হবে। ওনাকে বাড়িতে বসে থাকা উচিত। আচ্ছা, আমরা আমাদের আসলে বেসিক্যালি সময়টাও কিন্তু লিমিটেড, বুঝছেন, আমরা আসলে আরো কিছু কোশ্চেন নিতে চাই। আর এর মধ্যে এই ফাঁকে আমি আসলে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, যে আসলে বেসিক্যালি আজকে আমাদের প্রতিষ্ঠান, আজকে সেমিনারে যারা অংশগ্রহণ করছেন, হ্যাঁ, যারা মানে এটা অংশগ্রহণকারীরা যদি আমাদের ক্লাসে মানে ভর্তি হয়, মানে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে, তাহলে আমাদের প্রায় 70% ডিসকাউন্ট অফলাইন এবং অনলাইনে পাবেন। এতে যেটা হয় যে অনলাইনে আপনাদের শুধু 2050 টাকা 500 টাকা দিলে আপনার অনলাইনে ক্লাস করতে পারবেন, আর অফলাইনে আপনার প্রায় যে কোর্সটা N5 এর কোর্স সেটা 10,000 টাকা দিলেই হবে। তো এটা আপনারা একটু মেমোরিতে রাখেন। জি প্লিজ কন্টিনিউ করেন। আপনাদের মনে আরো কিছু কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। তাহি আক্তার, জি জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি আমরা সাইদ রানসান, আপনার আগে মনে হয় তাহি আক্তার নোভা, উনি কোশ্চেন করছেন, ওটার পরে আপনার কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, জি 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 বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাহি আক্তার নোভা। জি জি বলেন। স্টুডেন্ট ভিসা, জাপান স্টুডেন্ট ভিসা হচ্ছে এসএসসি দিয়ে যাওয়া যায়, অনেকে বলতেছে না, আবার আপনি বলছেন যাওয়া যায়। না, আপনি এসএসসি পাস করে আপনি ওয়ার্কিং ভিসা যেতে পারবেন, কিন্তু স্টুডেন্ট ভিসা যেতে পারবেন না। স্টুডেন্ট ভিসায় যাইতে হচ্ছে এসএসসি শেষ করতে হবে না? এইচএসসি পাস করতে হবে। জি হ্যাঁ। জি সাইদ রানা ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম। আমি আপনার বিএ ফাইনাল পরীক্ষা দিব আর কি। বিএ ফাইনাল পরীক্ষার পরে
মানে চাইতেছি যে N5 পরে আপনার আমি জাপানে যাওয়ার, জাপানের বাসাটা শিখি। তো প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলছিলাম আর কি, যদি আমি N5 শিখে যদি মানে বিএ ফাইনাল দিয়ে যদি N5 শিখে যদি জাপান যাই, তখন বলে জাপানে আপনার 3 বছরের বেশি সময় থাকা যায় না। আর স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্টের যে কাজগুলো এগুলো নাকি আপনার খুব কম পাওয়া যায়। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি। আরেকটা কথা হইতেছে স্যার, হ্যাঁ, আর একটা কথা হইতেছে স্যার, যদি আমি N5 দিয়ে যদি জাপান যাই, যদি ল্যাঙ্গুয়েজ ভিসা দেওয়া যায়, তো মাস্টার্স করার জন্য যাই, তাহলে নাকি প্রায় 17 থেকে 18 লাখ টাকা লাগে। আচ্ছা, ওকে। আপনার প্রথমত হলো যে আপনি যদি আপনার বিএসসি যেটা গ্রাজুয়েশন করে যদি যান, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি যান, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করে ইন্টারন্যাশনাল জব ভিসায় আপনি যেতে পারবেন। অর্থাৎ আপনি ল্যাঙ্গুয়েজ 1 বছর করেন কিংবা 2 বছর করেন, করার পরে চাকরিতে রূপান্তর করতে পারবেন। এটা একটা বিষয়। আপনি যদি মনে করেন যে না আমি ল্যাঙ্গুয়েজ করে ইন্টারন্যাশনাল জব ভিসা না এসএসডব্লিউ তে যাব, সেটাও আপনি পারবেন। ঠিক আছে, দুইটা অপশন আপনার জন্য খোলা। আরেকটা হলো যে, এবং ভিসা আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। আপনার যদি কোম্পানি আপনি রিক্রুট করে, তাহলে তো আপনি কেন 3 বছর থাকতে হবে? উনি যেটা বলছে হয়তো টিএটিপির ব্যাপারে আপনাকে মিসগাইড করছে, মানে টিএটিপির বিষয়ে আপনি বলতে গিয়ে আপনাকে 3 বছর থাকতে পারবেন। হ্যাঁ, 3 বছর আপনি যদি টিএটিপিতে যান, আপনি যদি N4 পাস না করেন, তাহলে আপনি ভিসাটা 3 বছর না, আসলে ম্যাক্সিমাম পাস না করলেও 5 বছর থাকা যায়। আর পাস করলে তো আপনি এসডব্লিউ গেলে 5 বছর, তারপর তো আস্তে আস্তে রূপান্তর করে তো পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা বলতেছিলাম যে স্টুডেন্ট ভিসা একটু হার্ডই, কারণ দেখেছি আপনাকে পার্ট টাইম করে নিজের লিভিং কস্ট, এটা একটু কষ্ট হয়। কষ্ট হলেও তো দেখা গেছে যে আপনি এটা পসিবল হচ্ছে। আপনি নিজের লিভিং কস্ট, ইউনিভার্সিটি কস্ট মানে বিয়ার করে কিন্তু হাতে টাকা সেভ করা সম্ভব, 20-25 হাজার টাকা করে এভারেজ। তো এটা তো খারাপ কিছু না। তাহলে কি স্যার আমি মানে বিএ যদি ফাইনাল পরীক্ষা দিয়ে যদি স্যার N5 আমি যদি শিখি, শেখার পরে কি আমি মানে জবের উদ্দেশ্যে কি জাপান যেতে পারবো? না, আপনি বেটার হয় যে আপনি যদি জবে যেতে চান সাপোজ, তাহলে আপনি হয় এসএসডব্লিউ তে যাবেন, আর না হলে যেহেতু বিএ পাস করার পর আপনি স্টুডেন্টে যেতে পারেন, যেহেতু আপনি রানিং স্টুডেন্ট। জি। মানে আপনি বিএ পাস করে তারপর আপনি দেখেছি ইন দি মিনটাইম জাপানিজটা শিখলেন, ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে গেলেন, গিয়ে ওই ল্যাঙ্গুয়েজটা আরো একটু শক্তভাবে শিখলেন, মানে N2 লেভেল বা N3 লেভেল ভালো করে পাস করে তারপরে আপনি জবে গেলে ভালো করতে পারবেন। তাহলে কি স্যার আমি N5 দিয়ে মানে পড়লে কি স্যার হইব? হ্যাঁ, 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 N5 করেই আপনি স্টুডেন্টে যেতে পারবেন। আর যদি আপনি এসএসডব্লিউ যেতে চান, তাহলে মানে N4 লেভেল পাস করতে হবে। আর প্রায় যে কথাটা যে বললাম যে প্রায় 17 থেকে 18 লাখ লাগে, তো ভাই 18 লাখ টাকা যেটা আপনাকে বলছে, এটা হলো ইন্টারন্যাশনাল জব ভিসার একটা ক্যাটাগরিতে বলছে। বা মাস্টার্সে আপনার এত টাকা যাবে কেন? মাস্টার্সে যদি আপনি প্রাইভেটেও করেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাও বেশি হলে 12 লাখ বা 12.5 লাখ টাকা যাবে। 18 লাখ টাকা উনি যেটা বলছে, এটা আমার যেটা মনে হচ্ছে আপনাকে ইন্টারন্যাশনাল জব ভিসার কথা বলছে। আমি যেসব মনোযোগ প্রশ্ন করি, তাহলে উনি বলছে যে ডাইরেক্ট যদি N5 দিয়ে যাইতে পারবেন, স্টুডেন্ট ভিসা দিয়ে যাইতে পারবেন, কিন্তু কাজ খুব কম পাইবেন। আর যদি কাজ জাপানে অ্যাভেলেবেল আছে, এটা উনি, হ্যাঁ এটা ঠিক যে এখন যদি এসএসডব্লিউ টিএটিভি এর প্রচুর লোক যাচ্ছে, কাজ হয়তো কমতেছে কিছু, কিন্তু জাপানে কাজের লোকের অনেক ক্রাইসিস, জাপানে অ্যাভেলেবেল কাজ আছে, এই কথা মিথ্যা। আর যদি ল্যাঙ্গুয়েজ ভিসা অথবা মাস্টার্স করার জন্য যাই, তাহলে ভিসার প্রতি আপনার খরচ হইবে আপনার 17 থেকে 18 লাখ টাকা। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল জব ভিসা তো যেতে পারবেন না, জেনারেল সাবজেক্টে আপনি পুরা ইন্টারন্যাশনাল জব ভিসা এখন যেতে পারবেন না, আপনাকে ওই ক্যাটাগরিতে নিতে পারবে না। আপনি ইঞ্জিনিয়ার হলে হয়তো পারতেন, ওইটাতে আশা করেন আপনি যেটা করবেন, হয় আপনি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাবেন, আর না হলে এসএসডব্লিউ ভিসা অথবা টিএটিভি তে যাবেন। আমি আমি চাইছিলাম N5 দিয়ে হয়তো মাস্টার্স করানোর জন্য যাইতাম আর কি। না, N5 দিয়ে আপনি মাস্টার্সের জন্য যেতে পারবেন না। N5 দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন, আপনি একটা প্রাইমারির একটা বাচ্চা রিডিং করতে পারে, কিছু কথা বলতে পারে, সে কি মাস্টার ডিগ্রি পর পড়াশোনা করতে পারবে? না না, হয়ে যাবে আপনার এরকম। আপনি যদি ইংলিশে আইএলটিএস করেন, তাহলে আপনি ভালো স্কোর করেন, তাহলে যেতে পারবে ইংলিশ ডট কোর্সে। না হলে আপনার প্রাইমারি পরে মাস্টার্স পড়া হবে, তো পারবেন না না। তো ল্যাঙ্গুয়েজ ভিসা দিয়ে স্যার যাওয়া যাবে না? ল্যাঙ্গুয়েজে যেতে পারবেন। আচ্ছা, এই জন্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর কারো কি কোশ্চেন? আসসালামু আলাইকুম। জি জি বলেন। আসসালামু আলাইকুম। আশরাফুল ইসলাম হাসান, আরিফ মোল্লা হাসান, বলেন। আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করা আছে আমার।
আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি এখন বাংলাদেশে। জি। এখন আমি জাপান যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি মানে কোন লেভেলটা কমপ্লিট করলে আমি আপনার সেটা জন্য যেতে আপনি পারবো? যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আইটি ইঞ্জিনিয়ার হন, আপনার জন্য দুইটা অপশন খোলা আছে। একটা হলো আপনি জাপানিজ ফুল লেভেল পাস করে চাকরি নিয়ে যেতে পারবেন, আপনার জন্য আবার কাজ আছে যদি আপনি কাজও ভালো জানেন। আর আরেকটা হতে পারে যে ধরেন আপনি স্টুডেন্টে চলে গেলেন, ওইখানে আপনার ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে তারপরে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেন। আমার তো এখান থেকে বিএসসি করে গেছে এখান থেকে, তো ওইখান থেকে আবার কোনো প্রোগ্রাম আছে পড়া লাগবে এখান থেকে? মানে আপনার এখানে তো আপনি কাজ করবেন কিভাবে? কাজ করতে গেলে ভাষা লাগবে না? তো জি। ওইখানে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারবেন, এটা একটা বিষয়। আরেকটা হলো যে বাংলাদেশে আপনি ফুল লেভেল পাস করে যাবেন। ফুল লেভেল পাস করলে যেহেতু আপনি আবার এটাও শর্ত আছে, এটা হলো যে আপনি আসলে এখানে কি কাজ করেন। একটা ইউনিভার্সিটি থেকে পাস করা মানে কি না কিন্তু আপনি সব জানেন, ইউনিভার্সিটি না থেকে না, বেসিক কিছু পড়াশোনা করেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কতটুকু নলেজ আছে এটা একটা বিষয়। আমি জাস্ট টেকনিক্যালি বলতে গেলে আইটি সেক্টরের কাজ জানি আর কি। মানে আইটি তো আর শেষ নাই। আপনি কি প্রোগ্রামার না কি? হ্যাঁ, আমি যদিও আমি আইটি নেটওয়ার্কার, ব্যাকগ্রাউন্ডের না। আমি নেটওয়ার্কিং এর কাজ জানি। আচ্ছা আচ্ছা। যদি ভালো কাজ জানেন সেক্ষেত্রে আপনার অপশন আছে। আচ্ছা, আমরা এমডি পাপুল ইসলাম ওনার কোশ্চেনটা নিচ্ছি। জি হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নেক্সট এপ্রিল সেশনে যাইতে যাচ্ছি, এখন কি যাওয়া সম্ভব স্টুডেন্ট হিসেবে? জি জি সম্ভব। আপনি মানে পড়াশোনা করছেন কতটুকু? আমি ডিপ্লোমা পাস করছি, এখন প্রসেসিংটা কি কি করতে হবে আমাকে এখন? আচ্ছা, এখন আপনার ফার্স্ট প্রসেসিং যদি বলি তাহলে আপনাকে ইমিডিয়েটলি ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। আমাদের যে লার্নওয়ে এডুকেশন আছে এখানে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে, এটা কি এই কয় মাসে সম্ভব? পসিবল। এখন যদি আপনি পড়েন মে জুন জুলাই 3 মাস ভালো করে পড়লে N5 পাস করা সম্ভব। N5টা কি আপনাদের ওখানে প্রসেসিংটা কি রকম? N5 পাস করা বলতে এটা সরকারি ভাবে নেয় না হচ্ছে না আপনাদের? না, সরকারি ভাবে একটা স্টুডেন্ট সরকারি ভাবে তো হলো ওয়ার্কিং ভিসা নিচ্ছে টিআইটিপি বা এসএডব্লিউ তে। এসএডব্লিউ না, টিআইটিপি তে নাই। N5 তাও আবার লিমিটেড। পরীক্ষাটা কিভাবে নিচ্ছে, মানে কিভাবে কবে হবে নাকি? এক্সামটা নিচ্ছে হলো এখানে আসলে একটা শিডিউল আছে প্রত্যেকটা এক্সামের। যেমন আইএলটিএস বা টোফেল যেমন এক্সাম নেই, এটা তো আর গভর্নমেন্ট সরকার নেয় না, কোনো একটা প্রতিষ্ঠানকে অ্যাসাইন করছে, তো ওরা এক্সামগুলি কন্ডাক্ট করে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনি এগুলি পাস করার পরে একটা শিডিউল থাকে যে কখন অ্যাপ্লিকেশন টাইম পিরিয়ড, কখন আপনার ইমিগ্রেশন জমা হবে, কখন আপনি এমবাসি ফেস করবেন, এগুলি হলো ডিজাইন করে মানে শিডিউল করা আছে। ও আগে N5 পরীক্ষা দিয়ে পাস করে তারপরে ওদের অনুযায়ী স্কাইপ দিতে হবে। জি জি। এখন আপনি পড়লে আপনার স্কাইপ ইন্টারভিউ হবে জুলাইয়ে। জুলাই তো হাতে তো সময় নেই। না, যে সময় আছে এটা পারবেন, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আমি তো চাচ্ছি মনোযোগ দিয়ে পড়তে, কারণ আমার তো পুরো 100% যে মন চলে গেছে জাপানে যাওয়ার পরের তাহলে সেশনে। আমাদের লার্নোভাতে আপনি ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। লার্নোভা আমরা এজ এ প্রতিষ্ঠান হিসেবে যত সহকারে পড়ে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুরে। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি আমাদের এখানে এসে ভর্তি হতে পারেন অথবা আপনি গাজীপুরে ভর্তি হতে পারেন, তবে আমরা এজ এ গাজীপুরে কি আপনাদের কোনো শাখা আছে? না না, আমাদের শাখা নাই, আমাদের এই ধানমন্ডি কলাবাগান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এখানে ধরে নিয়ে করলাম কি বলে N5 এর জন্য পড়াশোনা করে আপনাদের মাধ্যমে যাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, এটা পারবেন। কারণ এখান থেকে তো টাফ হয়ে যাচ্ছে আমাদের। জি, টাফ। জি। আচ্ছা, ধন্যবাদ আমার কথা। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাতে গেলে পরে এখানে কেমন কস্ট হইতে পারে জাপান যাওয়ার জন্য? মানে আমি আপনাদেরকে যদি বলি, যদি আমাদের মাধ্যমে সবকিছু আমরা করে দিব আপনাদেরকে, আপনারা জাস্ট সার্টিফিকেট, মার্কশিট, এটা সেটা সবকিছু দিবেন, আপনার এ টু জেড আমরা করে দেব। 13 লাখ টাকার উপরে পড়বে, 13 লাখ। আপনার ব্যাংক, আপনার তারপরে হলো ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এভরিথিং। ওখানে যে ইনকাম সোর্সের মানে একটা মাধ্যম কেমন হতে পারে আর কি, এটা কি একটু ধারণা দেওয়া যাবে? আমরা তো যাবো দেখি তো এখানে জাপানে একটা কত ইনকাম টাকা ইনকাম করতে পারবেন? মানে ফার্স্ট স্টেপে। হ্যাঁ, ফার্স্ট স্টেপে কত টাকা ইনকাম করতে পারবেন এটা বলতেছেন না খরচ বলতেছেন? না, খরচ দেখা যাচ্ছে 13 লাখের কথা বলছেন আর কি। হ্যাঁ, আমরা হ্যাঁ, যাচ্ছে এটা হলো- জাপানে যাবো, প্রত্যেকে যাচ্ছে টাকা জাপানে ইনকাম করার জন্যই, পড়ালেখার পাশাপাশি ইনকাম করার সোর্সের জন্যই।
জি। এখন ফার্স্ট স্টেপে একজন আমরা যদি যাই, কেউ ধরেন আমরা গেলাম, এখানে গেলে পরে কত টাকা ইনকাম করার আমাদের পসিবল থাকবে, মানে আপনার মিনিমাম যেটা আছে? মিনিমাম 1,20,000 টাকা তো ইনকাম করতে পারবেন। মানে সব খরচ টরচ বাদ দিয়ে আর কি? না না, সব খরচ বাদ দিয়ে না, এটা গ্রস ইনকাম করলেন মিনিমাম। করার পরে এখান থেকে আপনার লিভিং কোর্স চলে যাবে 45,000 টাকা, ইউনিভার্সিটির খরচ ধরেন আরো 70,000 টাকা। আপনার আসলে খুব বেশি যে সেভিং হবে তা না, এভারেজ সেভিং হবে। কোনো মাসে যখন ইউনিভার্সিটি বন্ধ থাকবে তখন তো 10 ঘন্টা কাজ করতে পারবেন। তো আপনি আপনি যদি মনে করেন যে স্টুডেন্ট লাইফে আপনি বড় কিছু করে ফেলবেন, এই ধারণা করা যাবে না, তাইলে আপনার কিছুই হবে না, পড়াশোনা হবে আর না। জব বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে জব স্টুডেন্ট ভিসা জব তো বললাম যে জব ভিসা তো আপনি তো যদি শুরু থেকে যে শুনে থাকেন তো বললাম যে টিআইটিপি তে হলো 10,50,000 আর এসএসডব্লিউ হলো 6,50,000 টাকা, এই পড়াশোনা বা এগুলি বাদে। হ্যাঁ, ওইখানে গেলে পরে কেমন আর কি, মানে জবটা স্যালারি আসবে আমাদের? জবে যদি যান তাহলে আপনি প্রথমে 1,70,000 থেকে 75,000 টাকা ইনকাম করতে পারবেন গ্রস। এখান থেকে আপনার ইন্স্যুরেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স, বাসা ভাড়া, এটা সেটা সবকিছু কেটে নিয়ে আপনি হয়তো আপনার হাতে 1,30,000 35,000 টাকা ম্যাক্সিমাম আপনি সেভ করতে পারবেন, আপনি যদি কৃপণ হন। আর আপনি যদি একটু হাত খোলা হন তাহলে হয়তো দেখা গেছে 1,20,000 টাকা সেভ করতে পারবেন। স্যালারি কি প্রতি বছরে বাড়বে এখানে কোম্পানি কাজের এক্সপিরিয়েন্স তো অবশ্যই বাড়বে। কিন্তু স্যার জব ওইটা বিষয়ের জন্য N4 লাগবে কমপ্লিট করা, N5 এবং N4 দুটাই? N4টা কমপ্লিট করে ফেলতে হবে। স্যার মানসুরা তুষি নামে একজন হ্যান্ড রাইজ করে রাখছে, উনি বোধহয় কিছু ও প্রশ্ন আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। জি, আসসালামু আলাইকুম। হচ্ছে স্যার, হচ্ছে আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে, এখন হচ্ছে আমি স্টুডেন্ট ভিসা যেতে চাচ্ছি। এখন হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজে যেতে চাচ্ছি। তো এখন কিভাবে কি করলে যেতে পারবো আর কি? ওকে, আপনি আপনি হলো আপনার যে রানিং যে পড়াশোনা এটাকে কন্টিনিউ রেখে, অর্থাৎ এটাকে স্টুডেন্ট যে আপনার এনরোলমেন্টটাকে ঠিক রেখে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকবেন। আপনি স্বাভাবিক পড়াশোনা চলতে থাকলো, এটাকে কোনোভাবেই ডিস্টারবেন্স করা যাবে না। সো এটা নাম্বার 1। দ্বিতীয় হলো যে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে এখন থেকে যদি আপনি সিরিয়াসলি পড়েন, ধরেন 3 মাস পড়াশোনা করলেন, নেক্সট আপনি এপ্রিল সেশনটা ধরতে পারবেন, তাহলে আপনি জাপানে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ শিখে আবার অনার্সেও যেতে পারবেন। যদি মনে করেন যে না আমি কোনো একটা সাবজেক্টে ডিপ্লোমা করবো, কমিউনিটি সায়েন্স হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, ইন্টারন্যাশনাল বিজনেস হতে পারে, যে কোনো একটা সাবজেক্টে আপনি যদি আপনার ডিপ্লোমা করেন বা অনার্স করতে পারবেন। সুতরাং আপনার পড়াশোনায় কোনো ব্যাঘাত হবে না, জাস্ট আপনার 1-2 বছরের যে গ্যাপটা, যেহেতু আপনি ফার্স্ট ইয়ারে আছেন, এই যে জি, সময়টা হয়তো কিল হয়ে যাবে এতটুকু। হ্যাঁ বুঝতে পারছি। এখন তাহলে কি আমার N5 N4 কি শিখে যেতে হবে? না, N5 হলে হবে, তবে মানে N5টা শেষ করার পর আপনি N4টাও কন্টিনিউ করলেন যে যদি সময় পান। তাহলে হচ্ছে N5 পেশিতে কতদিন লাগতে পারে? N5 ভালো করে বেশি শ্রম বেশি কি? জি, আপনি যদি ভালো করে পড়েন 3 মাস এনাফ। আচ্ছা, হচ্ছে যাওয়ার বেস্ট সময়টা কখন? হচ্ছে আমি কি আমাদের ফার্স্ট ইয়ার যেতে সেশন পারবো নাকি সেকেন্ড ইয়ারে? না, আপনি আসলে বেসিক্যালি আপনার বর্তমান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলতেছেন? হ্যাঁ, মানে হচ্ছে শেখা তো এখনো বাকি আছে, তো যে হচ্ছে আপনি পরে। এখন থেকে সেশন তো আসলে মূল সেশন দুইটা, অক্টোবর এবং এপ্রিল। এখন হুম, এদের তো আবার টাইমলাইন আছে, অ্যাপ্লিকেশন টাইমলাইন আছে, তারপরে হুম, সিইউপি দেওয়ার টাইমলাইন আছে। তো আপনি যদি ধরেন সিরিয়াস হন, এখন থেকে পড়াশোনা করেন, হুম, তারপরে স্বাভাবিক পড়াশোনা করলেন, কারণ এটা তো আনসার্টেন, কারণ জাপান যেহেতু উন্নত দেশ, আমরা যে সবাই যেতে পারবে এটা শতভাগ নিশ্চয়তা দেওয়া যাবে না। তো সেজন্য আপনার স্বাভাবিক পড়াশোনাটাকে ব্যাঘাত করা যাবে না, এনরোলমেন্টটাকে ঠিক রেখে আপনি এখন থেকে যদি পড়েন, তাহলে নেক্সট আপনি আমার মনে হয় যে এপ্রিল সেশনটা ধরতে পারবেন। বুঝেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। স্যার অনেক জি, হ্যালো জি জি বলেন প্লিজ, আশরাফুল ইসলাম স্যার। স্যার, অনেক প্রতিষ্ঠান বলে যে N5 কে শেষ করে যেতে পারবে, কিন্তু আমি যতটুকু জানতে পারছি N5 শেষ করে গেলে জাপানে গিয়ে বিভিন্ন সমস্যা হয়, N4 বাংলাদেশে শেষ করলে আর তারা বিশেষ সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, এটা একদম শতভাগ সত্য কথা।
বিশেষ সুবিধা বলতে আপনি ধরেন একটা অসুবিধা যেটা হয় যে ধরেন আপনি যদি ভাষাটা ভালো জানেন তাহলে তো আপনার ধরেন কথার কথা আপনাকে রেস্টুরেন্টে কাজ করতেছেন, ভাষা জানলে কিন্তু আপনি হলে কাজ করতে পারতেছেন। এখন আপনি যদি ভাষা বুঝাইতে না পারেন তাহলে কিন্তু মানে আপনাকে কাজ করতে হবে কিচেনে অথবা প্লেট পরিষ্কার করা, রান্না করা, ঠিক আছে? তো এটার একটা একটা প্লেসই কিন্তু ভাষার তারতম্যের স্যার, কারণে কিন্তু হ্যাঁ হ্যাঁ জি বলেন। আরেকটা বিষয়, আমরা যে জাপানে যাব ল্যাঙ্গুয়েজ স্কুলে তো পরীক্ষা দিয়ে যেতে হবে, এর সিট ব্যবস্থাটা যদি একটু বলতেন। আমার এক বন্ধু পরীক্ষা দিয়ে যাবে কিন্তু সিট পায়নি, তারপরে তার এনফোর্স শেষ, কিন্তু সিট না পাওয়ার কারণে সে আবার নাট দিয়ে যাইতেছে। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনাদের ওই জেএলপিটি নাট বা এটা নিয়ে টেনশনের কিছু নাই, সবগুলি এক্সাম এই এমবাসি আপনার অ্যাকসেপ্ট করে। এবার যেমন আমাদের কিছু স্টুডেন্ট নাট দিয়ে গেছে, জেপিটি দিয়ে গেছে। এখন জেএলপিটিটা আসলে যারা ওই যে ওয়ার্কিং ভিসা যায় তাদের জন্য আসলে একটু বেশি জরুরি, যে জাপান ফাউন্ডেশন টেস্ট অথবা জেএলপিটি। কিন্তু যারা স্টুডেন্ট যাবেন তাদেরকে আসলে ওই জেএলপিটি বা নাট নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই, যে কোনো একটা পাস করলে হবে। আরেকটা বিষয় জানতে ইচ্ছা করতেছে যে জানুয়ারির দিকে খরচ কম গেলে খরচ কম হয় নাকি জুন জুলাইয়ের দিকে গেলে খরচ কম হয়? আপনার খরচ একই, আপনি জুন জুলাই যান আর ইয়েতে যান, কারণ এটা আসলে ডিপেন্ড করে। আপনার এটা হতে পারে যে আপনার অক্টোবরে গেলে 6 মাস, 1.5 বছর পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার এপ্রিলে গেলে 2 বছর ম্যাক্সিমাম পড়া যায়। তো খরচ তো আর বেশি না, আপনার 6 মাসের টিউশন ফি ওই এপ্রিলে গেলে যা, অক্টোবরে গেলে তা, জুলাই গেলে তাই। আরেকটা বিষয় জানতে চাই যে আপনাদের সাথে কি জাপানে কোনো বিশ্ববিদ্যালয়ের কানেকশন আছে যাতে আপনারা স্কলারশিপ দেন বা ইউনিভার্সিটি রেকমেন্ডেশন? কারণ ম্যাক্স স্কলারশিপ তো অনেক কঠিন, সবাই পায় না। আপনাকে আরেকবার বলি, ইন জেনারেল কোনো ইউনিভার্সিটি কারোর সাথে এফিলিয়েশন করে না। হ্যাঁ, আমাদের আছে একটা ইউনিভার্সিটির সাথে। এক, আর দ্বিতীয় যেটা বললেন যে ম্যাক্সড স্কলারশিপের বিষয়টা, আপনি এই মুহূর্তে এভাবে ভাবার সুযোগ নাই। আপনি জাপানে যাবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ভালো রেজাল্ট করবেন, তারপরে আপনি ম্যাক্সের কথা চিন্তা করেন। আপনি যদি এই মুহূর্তে গোল্ডেন এ প্লাস হয়ে থাকে, রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই ম্যাক্স স্কলারশিপের জন্য এমবাসিতে যোগাযোগ করবেন, এমবাসির ওয়েবসাইটে যাবেন, এমবাসিতে যোগাযোগ করবেন। নট ইজি। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেছে। আমাদের সময়ও একেবারে শেষের দিকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে আমাদের আশরাফুল ইসলাম দীপু স্যারকেও ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি স্যারের ঘোষণাটাকে আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে আজকে যারা এই সেমিনারে অংশগ্রহণ করলেন তাদের জন্য বিশেষ সুযোগ স্যারের পক্ষ থেকে, সেটা হচ্ছে অনলাইন অফলাইন দুটাতেই 75% ডিসকাউন্ট। অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে অনলি ল্যাঙ্গুয়েজ ফি N5 এর জন্য লাগবে মাত্র 2500 টাকা, এবং অফলাইনে সরাসরি ক্লাস করে যদি ভর্তি হতে চান সেখানে লাগবে মাত্র 10,000 টাকা। এটা শুধুমাত্র যারা সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং তাদের রেফারেন্সে যারা আসবেন তাদের জন্য। আমি মনে হয় ঘোষণাটি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন এরপরে আরো যদি কোনো কথা থাকে গ্রুপে লিখতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারবেন। যে সকলকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন ক্লাসটা মানে কটার থেকে শুরু হবে? কোশ্চেন ছিল একটা। জি জি, অনলাইন ক্লাসটা মানে কি কি বার এবং কটার থেকে শুরু হবে? অনলাইন ক্লাস রাতে হবে। অনলাইন ক্লাসে যারা ভর্তি হবেন সবার সাথে কথা বলে রাতে ক্লাসটা হবে। আর অফলাইন ক্লাসটা আমাদের দুপুর 2টার দিকের ওই স্লটটা খালি আছে। সকালে বিকালে খালি নাই, দুপুর 2টার একটা স্লট খালি আছে। যারা অফলাইনে ভর্তি হবেন 2টা থেকে ক্লাস হবে তাদের। বুঝতে পারছি। অনলাইনে মানে কি কি বার, এটা কি ডেট ফিক্স করছেন না ফিক্স করবেন সবার সাথেই করবেন? আমরা আপনাদের সাথে পরামর্শ করে ডেট ফিক্স করব। ওকে, ঠিক আছে। জি, আমরা শেষ করতে পারি মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।